ক্ষোভে জ্বলছে ভারতীয়রা। পাক জেনারেলকে ডক্টর ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের ৭ রাজ্য। এবং সর্বশেষ জানাবো মুজিবের মুখে ফখরুলের কেক ও সংঘাতের শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষোভে জ্বলছে ভারতীয়রা। পাক জেনারেলকে ডক্টর ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের ৭ রাজ্য। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বই উপহার দেওয়ায় ভারতের তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। দ্য আর্ট অফ ট্রায়াম্প গ্রাফিতি অফ বাংলাদেশের নিউ ডন শীর্ষক এই বইটির প্রচ্ছদ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এ নিয়ে প্রতিবেদন করতে দেখা গেছে ডজনেরও অধিক ভারতীয় গণমাধ্যমকে। গত বছরের জুলাই অভ্যুত্থান সম্পর্কিত বইটিতে মূলত শিক্ষার্থীদের আঁকা সেরা গ্রাফিতিগুলো সংগ্রহ করা হয়েছে। এই বইটি বাংলাদেশের তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রতিবাদের বহিঃপ্রকাশকে তুলে ধরে, যা সরকার বিরোধী প্রতিবাদ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিবাদের একটি চিত্র তুলে ধরেছে। এই বইয়ের আগে প্রধান উপদেষ্টা বহু বিশিষ্ট বিদেশি অতিথিদের উপহার দিয়েছেন। তবে পাক জেনারেলকে এই বই উপহার দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে ভারতীয়রা। ভারতীয় নেট নাগরিকদের অভিযোগ, বইটির প্রচ্ছদে বাংলাদেশের যে গ্রাফিতি মানচিত্র ব্যবহার করা হয়েছে তাতে বিকৃতি রয়েছে। এই মানচিত্রটিতে ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য, 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ, মিয়ানমারের আরাকান রাজ্য এবং বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে। বইটির প্রচ্ছদে থাকা মানচিত্রটিকে বৃহত্তর বাংলাদেশ ধারণার প্রতীক হিসেবে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম ও নেট নাগরিকরা। ঐতিহাসিক উদ্ধৃতি হিসেবে ব্যবহার করা এই মানচিত্রটি নিয়ে এর আগেও ভারতের অপপ্রচার ও উদ্বেগ দেখা গেছে। গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রদর্শনীতে এটি দেখানো হলে ভারতের সংসদেও এ নিয়ে অযাচিতভাবে উদ্বেগ জানানো হয়। এর আগে এপ্রিলে চীন সফরের সময়ও ডক্টর ইউনূস ভারতের প্রতি পরোক্ষভাবে কড়া মন্তব্য করেন। সে সময় তিনি বাংলাদেশকে মহাসাগরের একমাত্র অভিভাবক বলে উল্লেখ করেন এবং বলেন যে ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য স্থল বেষ্টিত দেশ হওয়ায় তাদের মহাসাগরে পৌঁছানোর কোনো উপায় নেই। জানিয়ে ক্ষুব্ধ হয় ভারতীয়রা। পাকিস্তানের একজন সামরিক জেনারেলের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই ধরনের উপহার বিনিময় এবং তার বিষয়বস্তু নিয়ে ভারতীয় গণমাধ্যম ক্ষোভে ফেটে পড়ে। ভারতের এই সময় তার শিরোনামে লিখেছে, বাংলাদেশের মানচিত্রে উত্তর পূর্ব ভারত, পাকিস্তানের জেনারেলকে ইউনূসের উপহার, নয়াদিল্লিকে উস্কানি। পত্রিকাটি উপর শিরোনামে লিখেছে, পাক জেনারেলকে এই বই উপহার দেওয়া শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার নয় বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। এই সময় আরও লিখেছে, এক সূত্র জানিয়েছে এই পদক্ষেপ ঢাকা ও ইসলামাবাদের সামরিক শক্তির গোপনে হাত মেলানোর ইঙ্গিত। এর মধ্য দিয়ে ভারতের উপরে একটা মানসিক চাপ তৈরির চেষ্টা বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। এবিপি আনন্দ তাদের শিরোনামে লিখেছে, ভারতের উত্তর পূর্ব নিয়ে বিতর্কিত ম্যাপ, পাকিস্তানের জেনারেলকে উপহার, ইউনূসের কি ফন্দি আটছে দুই দেশ। দ্য ওয়াল লিখেছে, ভারতের 7 রাজ্য বাংলাদেশের মানচিত্রে পাক প্রীতি দেখাতে কট্টর ইসলামীদের স্বপ্ন ইউনূসের চোখে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ফের একবার পড়শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করলেন। নিউজ 18 লিখেছে, কোন চাল চালছে বাংলাদেশ, কেন টার্গেট করছে নর্থ ইস্টকে পাকিস্তান, চীন, পিছনে আছে গভীর আর পুরনো ষড়যন্ত্র এবং কারণ। মুজিবের মুখে ফখরুলের কেক ও সংঘাতের শঙ্কা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মুখে কেক তুলে দিচ্ছেন, এমন একটি ছবি গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুধু কেক খাইয়ে দেওয়া নয়, মির্জা ফখরুলের একটি বক্তব্য মূলধারার মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় বেশ প্রচার পেয়েছে। দুটি একই অনুষ্ঠানের। নয়াদিগন্তের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল বক্তব্য রাখেন এবং কেক কাটায় নেতৃত্ব দেন। একই অনুষ্ঠানে মির্জা ফখরুলকেও কেক খাওয়ানো হয়েছে, সেই ছবি অবশ্য প্রচার হয়নি। এছাড়া তিনি দীর্ঘ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে পাশাপাশি চেয়ারে বসে কথা বলেছেন, গল্প করেছেন, সেটি অনুষ্ঠানে উপস্থিত মানুষজন ছাড়া কেউ দেখতে পায়নি। মির্জা ফখরুল অনুষ্ঠান ত্যাগের পর এ সময় বিএনপির প্রভাবশালী নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মিয়া গোলাম পরোয়ারের পাশে বসে নানা বিষয়ে আলাপচারিতায় সময় কাটিয়েছেন, তাও পাবলিক হয়নি। 1.5 বছর পেছনে তাকালে এমন দেখা সাক্ষাৎ, আলাপ আলোচনা বা কেক মুখে তুলে দেওয়ার দৃশ্য তেমন নজর কাড়ত বলে মনে হয় না।
কারণ তখন দুটি দলই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের সহযাত্রী ছিল। দীর্ঘদিনের জোট রাজনীতির সঙ্গী দুটি দলের নেতারা জোটবদ্ধতা ত্যাগ করার পরও পরস্পরের প্রতি সহমর্মী ছিলেন। কিন্তু ২৪-এর অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের পর ক্রমাগতভাবে দল দুটি পরস্পরের প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ হয়ে ওঠে। আওয়ামী লীগ মুক্ত রাজনীতিতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি এবং জামায়াত পরস্পরের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ। ফলে দু দলের নেতারা একে অন্যের বিরুদ্ধে বিদ্বেষ বিষোদগারমূলক বক্তব্য দিচ্ছিলেন অনেক দিন ধরেই। তার প্রভাব পড়ে মাঠ পর্যায়েও। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে জামায়াতের ৭১-এর ভূমিকা সামনে এনে তীব্র আক্রমণাত্মক স্লোগান দিয়েছেন এবং দিচ্ছেন। স্বাধীনতা বিরোধী ও রাজাকার অভিহিত করে জামায়াতকে পাকিস্তানে পাঠানোর মতো স্লোগানে মুখর হতে দেখা গেছে। আওয়ামী লীগের স্লোগান বিএনপির মুখে স্থানান্তর হয়েছে এমন অভিযোগ তুলে জামায়াত নেতাকর্মীরাও পাল্টা আক্রমণাত্মক বক্তব্য দিয়ে চলেছেন। বিএনপি নেতৃত্বের দ্বিতীয় প্রভাবশালী নেতা মির্জা ফখরুল তার বক্তব্যে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, জামায়াত নেতা কামরুজ্জামান ও মীর কাশেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। অনেকে এই বক্তব্যের রহস্য খুঁজছেন, তাৎপর্য বোঝার চেষ্টা করছেন। সাম্প্রতিক দিনগুলোয় জামায়াত সম্পর্কে বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন বা রাজনীতিতে নতুন কোনো ডাইমেনশন কিনা সেটিও আলোচনায় আসছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে বুঝতে পারি বক্তব্য ও কেক খাইয়ে দেওয়ার সজ্জন রাজনীতিক মির্জা ফখরুলের সৌজন্য বই কিছুই নয়। ভদ্র ও মার্জিত রাজনীতিক হিসেবে তার স্বভাব সুলভ রাজনৈতিক শিষ্টাচারেরই বহিঃপ্রকাশ মাত্র। কেকটি যখন কাটা হয় তখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অনুষ্ঠানে উপস্থিত হননি। ফলে শীর্ষ রাজনীতিক হিসেবে অধ্যাপক মুজিবুর রহমানকে কেক খাইয়ে দেন অনুষ্ঠানের মধ্যমণি মির্জা ফখরুল। পত্রিকার সম্পাদক সহ আরও কয়েকজনের মুখে মির্জা ফখরুল কেক তুলে দিয়েছেন। আবার মির্জা ফখরুলকে খাইয়েছেন পত্রিকার ম্যানেজিং কমিটির কর্তা ব্যক্তি। এখানে কিন্তু খোঁজার অবকাশ নেই। একটি মিডিয়ায় এ বিষয়ে করা রিপোর্টে দেখলাম বিএনপির কোনো কোনো নেতা ওই দৃশ্য দেখে এবং আলোচ্য বক্তব্যে বিরক্তি এবং অস্বস্তি প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতাদের সঙ্গে জামায়াত নেতাদের যখন অন্তরঙ্গ সময় কাটছিল তখন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, এই সংঘাত অবশ্যই আপনারা কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। মাজার সংস্কৃতি নিয়ে এক সেমিনারে দেওয়া তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়েও ব্যাপক আলোচনা চলছে। সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা যখন নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা করেন তখন তা উপেক্ষা করা কঠিন। ধারণা করা হয় তিনি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এই সংঘাতের আশঙ্কা করছেন। রাজনৈতিক সংঘাতের সঙ্গে ধর্মীয় সংঘাত মুক্ত হয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে বলেও তথ্য উপদেষ্টা তার উদ্বেগ জানান। রাজনৈতিক সংঘাতের সঙ্গে ধর্মীয় সংঘাত যুক্ত হয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে বলেও তথ্য উপদেষ্টা তার উদ্বেগ জানান। মির্জা ফখরুলের সৌজন্যতার সম্ভাব্য সংঘাতময় রাজনীতিতে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে কিনা তা দেখার বিষয়। নির্বাচনের আর মাত্র ৩.৫ মাস বাকি। ১ থেকে ১.৫ মাসের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে। এরই মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির মতো প্রতিদ্বন্দ্বী দলগুলো বিভিন্ন দাবিতে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। তারা পৃথকভাবে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবির বহর নিয়ে হাজির হচ্ছে। ক্ষমতাসীন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও তোপ দাগাচ্ছে ৩ দল। বর্তমান যে উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করছেন ২-১ ছাড়া বাকি সবার নিয়োগ হয়েছে এই ৩টি দলের পছন্দে। এখন কিছু সংখ্যক উপদেষ্টার অপসারণ চাচ্ছে বিএনপি। কয়েকজনের ব্যাপারে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামায়াত। আবার এনসিপি বলছে উপদেষ্টারা বিএনপি ও জামায়াতকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। ৩টি দলের দাবি মানতে গেলে বর্তমান উপদেষ্টা পরিষদের অস্তিত্বে টান পড়ে। পত্রিকায় খবর এসেছে রাজনৈতিক দলগুলোর এহেন দাবি শুনে উপদেষ্টারাও অস্বস্তিতে পড়েছেন। কোন কোন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ তা খোলাসা করে বলেনি কোনো রাজনৈতিক দলই। বিভিন্ন সংবাদ মাধ্যমে নাম আসছে বিএনপি কার কার অপসারণ চায়, জামায়াত কাদের ব্যাপারে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। ফলে উপদেষ্টারা নির্বাচনকালে দায়িত্ব পালন করার ব্যাপারে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি এবং দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। কেউ কেউ অসন্তোষও প্রকাশ করছেন। কোন উপদেষ্টা ছাত্র অবস্থায় ছাত্র সংঘ করেছেন, কে কোন দলের শীর্ষ নেতার ক্লাসমেট বা ঘনিষ্ঠ বন্ধু, এসব আলোচনার সামনে এনে আগামী নির্বাচনকালে দায়িত্ব পালন করার বিষয়টি আগে ভাগে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মনে করছেন তারা। এসবের উদ্দেশ্য শুভ নয় বলে অভিমত তাদের।
শুধু উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বিতর্ক থেমে নেই, নির্বাচনী প্রশাসন নিজেদের মতো করে সাজাতে দলগুলো মরিয়া তৎপরতা চালাচ্ছে। বিএনপি ও জামায়াত পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে প্রশাসনে দলীয় মতাদর্শের লোকজন বসাচ্ছে, কোন সচিব কোন মতাদর্শের, এমন বিতর্কে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও অস্বস্তি দেখা যাচ্ছে। দলীয় ট্যাগিং আতঙ্কে দিন কাটছে দায়িত্বরত সিভিল ব্যুরোক্র্যাটদের। অতীতে বিএনপি ও আওয়ামী লীগ এই দুই ঘরানার আমলা নিয়ে আলোচনা ছিল। নতুন করে আলোচনায় আসছে কোন সচিব বা কর্মকর্তা ছাত্র জীবনে শিবির করতেন। এসব দেখে আওয়ামী লীগের অনুগত আমলারা মুচকি হাসছেন, কেউ কেউ মস্করা করে বলছেন বিএনপি ও জামায়াত যেহেতু পরস্পরের দলীয় মতাদর্শের আমলাদের ব্যাপারে ঘোরতর আপত্তি তুলছে, এর সমাধান হতে পারে শেখ হাসিনার অনুগত আমলাদের ফিরিয়ে এনে তাদের দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করানো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।